আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। নিজে জানুন, অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন। অভিবাসীদের তথ্য ইনফরমেশন আপনার কাছে যদি থাকে তাহলে আপনি আমাদের ইনবক্সে নক দিন, অথবা শেয়ার করুন, অথবা আপনি কমেন্টসে লিখতে পারেন। এতে করে এই প্রয়োজনীয় ইনফরমেশনগুলো থেকে অনেকে অনেক কিছু জানতে পারবে। আপনাদের মনে আছে 2023 সালের কথা, যখন 750 জন শরণার্থী নিয়ে একটি নৌকা ডুবে গিয়েছিল ইতালি এবং গ্রিসের যে সমুদ্র উপকূল, যেটি ভূমধ্যসাগরে এই অঞ্চলটিতে। এই ঘটনাটি ইতালি এবং গ্রিস কর্তৃপক্ষ অস্বীকার দিয়েছিল। তখন এনজিও সংস্থাগুলো একই কথা বলেছে যে ইতালি এবং গ্রিসের সহযোগিতা না পাওয়ার কারণেই মূলত এই মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। সেই ঘটনায় রেকর্ড সংখ্যক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছিল। সর্বশেষ 2023 সালে গ্রিসের ফাইলোস উপকূলে 750 জন শরণার্থীর নৌকাডুবি নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে গ্রিসের স্থানীয় একটি দৈনিক। স্মরণকালের ভয়াবহ ওই নৌকাডুবির ঘটনায় গ্রিক কোস্টগার্ড সামুদ্রিক আইন লঙ্ঘন করেছে বলে প্রমাণ পেয়েছে দেশটির নেপাল বা অম্বুডসম্যান। সর্বশেষ এই বার্তাটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এই তথ্যটি আমরা তখনই আপনাদেরকে দিয়েছিলাম যখন এনজিও সংস্থাগুলো অভিযোগ তুলেছিল যে কোস্টগার্ড নৌকাটি ডুবিয়ে দেওয়ার ক্ষেত্রে বা ডুবে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে বা উদ্ধারে অপারগতা করেছিল। এদিকে ফ্রান্সের উপকূলে নৌকাডুবি এবং অভিবাসীর মৃত্যুর তথ্য দিয়েছে ফ্রান্সের জাতীয় দৈনিক। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে 70 জন শরণার্থী নিয়ে একটি নৌকা ডুবে গিয়েছিল, যেই নৌকার 69 জন শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে, একজনের মৃত্যু হয়েছিল। মৃত ব্যক্তির জাতীয়তা প্রকাশ করেনি। এদিকে স্পেন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদের উপকূলে আসার সময় একটি নৌকায় একজন অভিবাসীর মৃত্যু হয়েছে। আলজেরিয়ার নাগরিক হিসেবে এই তথ্যটি তারা নিশ্চিত করেছে। বাকি 19 জন শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে। সাধারণত শারীরিক অসুস্থতা বা দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে অভিবাসী মৃত্যুর দুর্ঘটনাগুলো ঘটে থাকে, যেটি নৌকার ভিতরে। অনেক সময় অভিবাসীরা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়, যে কারণেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে ক্যাবেরার দক্ষিণে 23 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যার্তিমো। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় তারা এই প্রতিবেদনটি যুক্ত করে। এদিকে এল হিউরোতে 73 জন শরণার্থী উদ্ধার হয়েছে বলে একটি তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। অভিবাসী ধারাবাহিকভাবে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করছে, যা চলতি বছর 2025 সালের প্রথম থেকেই অব্যাহত রয়েছে। যার মূল কারণ হচ্ছে স্পেনের সরকারের ঘোষণা অনুযায়ী প্রতি বছর 1 লক্ষ অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেবে। আর এই সুযোগ নেওয়ার জন্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে প্রবেশ করার চেষ্টা করছে আর ব্যবহার করছে মরক্কো, সোমালিয়া, আলজেরিয়া, মোরতানিয়া, সেনেগাল সহ বহু দেশ। এদিকে এনজিও সংস্থা হিউম্যানিটি ওয়ান সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে ফিরে এসেছে। আপনারা জানেন যে হিউম্যানিটি ওয়ান গত বছর সর্বোচ্চ শরণার্থী উদ্ধার করেছিল এবং ইতালি কর্তৃপক্ষের বিধিনিষেধ শাস্তির মুখোমুখি হয়েছিল। যতবারই তাদেরকে শাস্তি দিয়েছিল ততবারই তারা আপিল করেছিল এবং আপিলে তাদের নির্দোষ প্রমাণ করেছিল। ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতা গ্রহণ করার পর এনজিও সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করার জন্য নতুন নতুন যে সিদ্ধান্ত নিয়ে কাজ করছে, সেই অভিযোগেই অভিযুক্ত করা হয়েছিল হিউম্যানিটি ওয়ানকে। নিঃসন্দেহে 2025 সাল হিউম্যানিটি ওয়ানের জন্য ভালো কাটবে, কারণ তারা এবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে প্রস্তুতি নিয়ে এসেছে। আপনারা জানেন যে গত বছর রেকর্ড সংখ্যক শরণার্থী উদ্ধারে তাদের বড় একটি ভূমিকা ছিল। গত বছর তাদের শিপটি আরো বড় ছিল। বর্তমান তারা একটি মাঝারি শিপ নিয়ে এসেছে, যাতে করে ইতালি সরকারের নিয়ম অনুযায়ী একটি নৌকা উদ্ধার করার পর সেই শরণার্থীদেরকে ইতালির বন্দরে নামিয়ে দেওয়া পর্যন্ত দ্বিতীয় কোনো নৌকার অভিবাসী শিপে উঠানো যাবে না। সেই কার্যক্রমে বর্তমান সময়ে ভূমধ্যসাগরে আসা প্রতিটি এনজিওই মাঝারি জাহাজ নিয়ে এসেছে, যাতে করে দ্রুত সময়ের মধ্যে শরণার্থী উদ্ধার এবং ইতালিতে পৌঁছে দেওয়া যায়। এদিকে অ্যাস্ট্রাল সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারাও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে। 2025 সালের প্রথম অভিযান হচ্ছে এটা, যেমনটি হিউম্যানিটি ওয়ানের ক্ষেত্রেও।
সিআই সর্বশেষ এক্স হ্যান্ডেল বার্তায় নিশ্চিত করেছে সিওয়াচ এবং সিআই যৌথভাবে শরণার্থী উদ্ধার করার জন্য কার্যক্রম শুরু করে দিয়েছে আবারও ভূমধ্যসাগরে। এতে করে 2025 সালের প্রথম থেকেই যে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যুর পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছিল তা কমে আসবে। 2025 সালের প্রথম থেকেই রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু হয়েছিল। এই সময় ভূমধ্যসাগরে এনজিও সংস্থাগুলোর কার্যক্রম ছিল না। এনজিও সংস্থাগুলো তাদেরকে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল। আর এই সময় যে গেমগুলো হয়েছিল তার মেজরিটি পার্সেন্ট নৌকা ডুবে গিয়েছিল এবং রেকর্ড সংখ্যক নৌকা লিবিয়ান কোস্টগার্ডের হাতে আটক হয়েছিল। সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর যেটা লিবিয়া একটি মাফিয়া দেশে পরিণত হয়েছে, লিবিয়াকে ভেঙে দেওয়ার পিছনে ইউরোপীয় ইউনিয়নের স্পষ্ট ইন্ধন ছিল। আর বর্তমান সময় ইউরোপীয় ইউনিয়ন লিবিয়াকে নানানভাবে ব্যবহার করছে। অথচ সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকার থাকাকালীন লিবিয়ার এই পরিস্থিতি ছিল না। আর এই সুযোগে ইতালি সরকারের সরাসরি অর্থায়নে লিবিয়াতে বিভিন্ন মাফিয়া চক্র, দালাল বা বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে। রাজনৈতিক অস্থিরতা সহ নানাভাবে এই কার্যক্রমগুলো তারা পরিচালনা করছে, যার ফলাফল বর্তমান লিবিয়ার বিভিন্ন উপকূলে রেকর্ড সংখ্যক গণকবরের সন্ধান। এই গণকবরগুলোতে অভিবাসীদেরকে হত্যা করে মাটি চাপা দেওয়ার ঘটনা বেরিয়ে আসছে, যা এরই মধ্যে আন্তর্জাতিক নিউজ পোর্টালগুলো একযোগে প্রচার করছে। যদিও এই প্রচার প্রচারণায় খুব একটা কিছু যায় আসে না ইউরোপীয় ইউনিয়নের, কারণ তাদের গায়ে অলরেডি লেবেল লাগানো হয়ে গেছে তারা মানবতা এবং মানবাধিকারের দেশ। অথচ তাদের অর্থায়নে লিবিয়া, তিউনিসিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশে মানুষ নিধনের কাজ অব্যাহত রয়েছে, যার সরাসরি তাদের অর্থায়নে হয় বলে এনজিও সংস্থাগুলো বারবার সতর্কবার্তা বা প্রচার প্রচারণা চালিয়ে থাকে। আপনারা এরই মধ্যে লক্ষ্য করেছেন তিউনিসিয়াতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ তিউনিসিয়ার ফ্যাসিস্ট কাউস সাইদের সরকার যে অর্থায়ন বা তার সরকার পরিচালনা তার সম্পূর্ণটাই ইউরোপীয় ইউনিয়নের দেওয়া টাকায়। অথচ এই কাউস সাইদ অভিবাসী বিরোধী তার কঠোর অবস্থান দেখাচ্ছে। অভিবাসীদেরকে জোর করে সাহারা মরুভূমিতে রেখে আসা, অভিবাসীদেরকে জোর করে অন্য দেশের বর্ডারে অত্যাচার করা, খাওয়ার না দেওয়া, পানি না দেওয়া সহ আরো নানা ধরনের অভিযোগে অলরেডি অভিযুক্ত তিউনিসিয়ার বর্তমান প্রেসিডেন্ট। আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তিউনিসিয়াকে আর্থিকভাবে সহযোগিতা বন্ধ না করবে। এনজিও সংস্থাগুলো বারবার সতর্ক করছে এই পদক্ষেপ বন্ধ করার জন্য, যদিও ইউরোপীয় ইউনিয়ন খুব একটা শুনছেন না এনজিও সংস্থাগুলোর এই বার্তাগুলো। বর্তমান পরিস্থিতি বিবেচনায় লিবিয়া থেকে যারা গেম দেবেন বা লিবিয়াতে যারা অবস্থান করছেন, লিবিয়াতে যাবেন, সবাইকে আরো বেশি সতর্ক, আরো বেশি সচেতন হতে হবে। বিশেষ করে মাফিয়া চক্র বা যে ব্যক্তিদের সাথে আপনারা লোক নেওয়ার নামে বা লোক ইতালিতে পৌঁছানোর নামে কথা বলবেন, অবশ্যই যত কাছের ব্যক্তি, পরিচিত ব্যক্তি দ্বারা কাজ করবেন ততই আপনার জন্য সুবিধা হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটার পর আমরা দেখতে পাই আপনি যে টাকা লেনদেন করেছেন সেটির প্রমাণ নেই, যেই ব্যক্তির সাথে আপনি এই কাজ করেছেন সেই ব্যক্তিকে আপনি চেনেন না, অথবা সেই ব্যক্তি অপরিচিত অনেক দূরে, তাকে ধরা, আইনের আওতায় আনা, এই কার্যক্রমগুলো সম্ভব হয় না। সাম্প্রতিক সময় দুই ব্যক্তি যাকে ইতালিতে পৌঁছে দেওয়ার নাম করে লিবিয়াতে এনে গুলি করে হত্যা করেছে একটি মাফিয়া চক্র। অথচ বাংলাদেশে তাদের পরিবার তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারছেন না, যার কারণ হচ্ছে তাদের কাছে কোনো প্রমাণ নেই। আশা করি এই সকল ঘটনা থেকে আপনারা আরো বেশি সচেতন, আরো বেশি সতর্ক হবেন। যে ব্যক্তির সাথে কার্যক্রম করছেন সেই ব্যক্তিকে ধরা যায় কিনা, সেই ব্যক্তি আদৌ আপনাকে কতটা সঠিক বলছে, এগুলো যাচাই বাছাই করার প্রচুর সুযোগ থাকে। আপনার মতামত কমেন্টস করবেন, আমাদের সাথে যুক্ত থাকুন আগামীকালের নতুন ভিডিও পর্যন্ত।